সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন বিএনআরসি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিষ্ঠান, যারা দলের নির্দেশে এবং দলের পক্ষে বিভিন্ন গবেষণা এবং গবেষণা কর্মের সংযোগ সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময়ে হাজির হওয়ার চেষ্টা করি। আমাদের এই তৎপরতারই একটি নিয়মিত অংশ হচ্ছে প্রাসঙ্গিক সংলাপ নামে একটি অনুষ্ঠান বিএনআরসি পক্ষ থেকে আয়োজন করা হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে সারা পৃথিবীর এবং সারা দেশের মানুষের কাছে আমরা হাজির হওয়ার চেষ্টা করি। আজকের আমাদের 10ম পর্ব। আমরা এই 10ম পর্বে আমাদের সৌভাগ্য যে আমরা আপনাদের সামনে হাজির করতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, সমসাময়িককালের বাংলাদেশের রাজনীতিতে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি কথা বলবেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস বিকৃতি নিয়ে যে তর্ক বিতর্ক চলছে, বিশেষ করে রাষ্ট্রের সর্বোচ্চ মহল এবং ব্যক্তিবর্গদের পক্ষ থেকেও ইতিহাস বিকৃতির যে বিভিন্ন বক্তব্য হাজির হয়েছে। ইতিমধ্যেই বিএনপির মহাসচিব তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে খণ্ডন করার চেষ্টা করেছেন জাতির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে। আমরা সেই বিষয়গুলিকে আরেকটু গুছিয়ে ওনার মুখ থেকে শুনে আপনাদের কাছে হাজির করতে চাচ্ছি। সেই উপলক্ষে ওনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের আমন্ত্রণ উনি সাড়া দিয়েছেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে স্বাগতম, আপনাকে শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা বাংলাদেশের ইতিহাস বিকৃতি নিয়ে আপনার মুখ থেকে কিছু কথা সম্মানিত দর্শক শ্রোতাকে জানাতে চাই, শুনতে চাই এবং আপনার মুখ থেকেও তারা শুনতে চায়। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে যে ধরনের বক্তব্য বিবৃতি 21শে আগস্ট সম্পর্কে যে বিভিন্ন বক্তব্য বিবৃতি এবং বয়ান প্রকাশ করা হচ্ছে, এবং আপনি ইতিমধ্যেই সেই বয়ানের বিকল্প হিসাবে ইতিহাসের পাঠক হিসাবে যে বয়ান থাকা দরকার বলে মনে করেছেন, বিএনপির পক্ষ থেকে সেই বক্তব্য আপনি উপস্থাপন করেছেন। আমি প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশ জন্মের মুহূর্ত থেকে আজকের মুহূর্ত পর্যন্ত জাতির সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা দুর্ঘটনা কি সঠিকভাবে ইতিহাসে লিপিবদ্ধ করে রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে? আপনাকে ধন্যবাদ। প্রথমেই একটি কথা বলে রাখতে চাই যে আমি শুধুমাত্র ইতিহাস থেকে পাঠ করেই আমার যে জ্ঞান সেটাকে সমৃদ্ধ করিনি। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে আমি নিজেই একজন স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণকারী হিসেবে এবং স্বাধীনতা সংগ্রামের অংশগ্রহণকারী হিসেবে আমার এই বিষয়টি সম্পর্কে একটা ধারণা, অবশ্যই ঐতিহাসিক ধারণা আমার আছে। এবং সে কারণেই আমি একটি কথা খুব স্পষ্ট করেই বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতা ঘোষণা, যুদ্ধের ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষণা 26শে মার্চ দিয়েছিলেন এবং যে ঘোষণাটি সারা দেশের মানুষ, বিশেষ করে যখন তারা একেবারেই দিকভ্রান্ত ছিল বলা যেতে পারে, একটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিল যে পাক হানাদার বাহিনীর 25 তারিখের কাল রাত্রের যে আক্রমণ, যে হামলা, তার সঙ্গেই করণীয় সম্পর্কে রাজনৈতিকভাবে কোনো দিক নির্দেশনা তখন আসেনি জনগণের কাছে। সুতরাং যারা অনেক দূর এগিয়ে গিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য এবং যারা প্রত্যাশা করছিলেন যে এখন একটি স্বাধীনতার যুদ্ধ হবে বা স্বাধীনতার লড়াই হবে, সংগ্রাম হবে, সেই বিষয়টার যে নির্দেশনা, সেটাকে শুরু করবার যে ঘোষণা বা দেশকে স্বাধীনের তার যে ঘোষণা, সেই ঘোষণাটি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোন রাজনৈতিক নেতার কাছ থেকে জনগণের কাছে পৌঁছায়নি। সেই ঘোষণাটি পৌঁছেছিল একজন সৈনিক মেজর জিয়াউর রহমানের কণ্ঠ থেকে এবং সেটি সারা দেশের মানুষকে
বিদ্যুৎ স্পষ্টের মতোই উজ্জীবিত করেছিল এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। এই হচ্ছে বাস্তবতা। এখানে উল্লেখ করা দরকার যে স্বাধীনতা অবশ্যই একদিনে আসেনি, কোন একজন বিশেষ ব্যক্তি স্বাধীনতা নিয়ে আসেননি। স্বাধীনতার জন্য দীর্ঘকাল ধরে, বিশেষ করে যেটা আপনার বিশেষজ্ঞরা বলছেন, আমাদের যারা রিসার্চ করছেন তারা বলছেন, গবেষণা করছেন তারা বলছেন, এবং আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম তারা সবাই জানি যে 1952 ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে এই স্বাধীনতার যুদ্ধ সংগ্রাম, আমরা যেটাকে বলতে পারি। পরবর্তীকালে ধাপে ধাপে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন রাজনৈতিক কর্মী, বিভিন্ন রাজনৈতিক দল তাদের সম্মিলিত যে প্রচেষ্টা ছিল, প্রক্রিয়া ছিল, যে পাকিস্তান উপনিবেশবাদের হাত থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থেই একটি নিজস্ব স্বাধীন রাষ্ট্র নির্মাণ করবার, সেই দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছিল। তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি আপনার 64 সালের আন্দোলন, ফলশ্রুতিতে আমরা দেখেছি 69-এর গণ অভ্যুত্থান, সেই ফলশ্রুতিতে আমরা দেখেছি 70-এর নির্বাচন, সেই নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে, বাংলাদেশের অধিকারের প্রশ্নে জনগণের অংশগ্রহণ, এবং সর্বশেষে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে একটা স্বাধীনতা যুদ্ধ, সেটা বাস্তবতা। এবং দীর্ঘ 9 মাস এই যুদ্ধে এই দেশের মানুষ অংশগ্রহণ করেছেন বিভিন্নভাবে, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে অস্ত্র হাতে নিয়ে লড়াই করেছেন, কেউ সহযোগিতা করেছেন, অর্থাৎ দেশের প্রায় সকল মানুষ এটার সঙ্গে জড়িত ছিল, যার ফলেই 1971 সালের 16ই ডিসেম্বর আমরা স্বাধীন হতে পেরেছি। এখন এই ইতিহাস যদি কেউ বিকৃত করতে চায়, আমি মনে করি যে তাহলে সত্যকে বিকৃত করা হবে, এবং সেই চেষ্টাই করা হচ্ছে। সেই বিষয়ে আমি পরে আসছি। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের অবদানকে কেউ যদি অস্বীকার করতে চায়, তাহলে সে সত্যিকার অর্থেই বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করবে। এটা বাস্তবতা। অন্যান্য নেতৃবর্গ, জাতীয় নেতৃবর্গ যারা দীর্ঘকাল ধরে স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যারা স্বাধিকারের জন্য লড়াই করেছেন, কাউকেই খাটো করে দেখার কোনো অবকাশ নেই। এবং আমরা কোনোভাবেই কোনো নেতার, জাতীয় নেতা যারা অবদান রেখেছেন, দীর্ঘ সংগ্রাম করেছেন, তাদের অবদানকে কখনো খাটো করতে চাইনি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজেও কখনো এটা করেননি, এবং গণতন্ত্রের যিনি আপসীর নেত্রী হিসেবে পরিচিত, জনগণের অত্যন্ত প্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এটি কখনোই করেননি। এবং আমরা বিশ্বাস করি যে যার যতটুকু অবদান আছে সেই অবদান সকলকে দেওয়া উচিত, এবং সেটা না দিলে সত্যিকার অর্থেই ইতিহাস বিকৃত হবে। সেই কারণেই যখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এই ধরনের, এখন যে ধরনের উক্তি, মন্তব্য, আমাদের বর্তমান যে জনগণের ম্যান্ডেট বিহীন একটি সরকার, জনগণের কাছ থেকে ভোট ছিনিয়ে নেওয়া একটি সরকার, যারা শুধুমাত্র অস্ত্রের জোরে তারা ক্ষমতায় টিকে আছেন, রাষ্ট্রের সমস্ত যন্ত্রগুলোকে ব্যবহার করে তারা জোর করে জনগণের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে আছেন, তাদের যে বক্তব্য আসছে এটা শুধু দুঃখজনক নয়, অনুভূত নয়, এটা মর্মান্তিক এবং বিপজ্জনক। বিপজ্জনক এই জন্যে, আপনি বলেন প্লিজ। আমি আপনার এই বক্তব্যের এই প্রসঙ্গে, এই পর্বে আপনাকে সুস্পষ্টভাবে দর্শক শ্রোতার কাছে একটা বিষয়টি পরিষ্কার করতে করার জন্য অনুরোধ করব। সেটি হচ্ছে যে ইতিহাসের প্রতিষ্ঠিত কোনো অংশকে রাষ্ট্র চাইলেই কি ইতিহাস থেকে বাদ দিয়ে দিতে পারে, বের করে দিতে পারে? পারে না। কারণ আপনাকে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, রাষ্ট্র সবসময় যে ক্ষমতায় থাকে তার হাতে পরিচালিত হয়, অর্থাৎ যে সরকারে থাকে তার হাতে রাষ্ট্র পরিচালিত হয়। এবং বিভিন্ন আপনার যারা রাষ্ট্রবিজ্ঞানী আছেন, যারা আপনার গবেষক আছেন, সমাজ বিজ্ঞানী আছেন, তারা অনেক সময় অনেকেই বলেন যে রাষ্ট্র হচ্ছে আপনার আরেকটি ব্যবস্থা, যে ব্যবস্থা দিয়ে সরকার যারা ক্ষমতায় যারা থাকে, সরকার তাদের স্বার্থকে
আপনার চরিতার্থ করে বা তাদের স্বার্থ রক্ষা করে। তো এই জন্যই রাষ্ট্রকে দিয়ে আপনি ইতিহাস বদলে দিতে পারেন না। ইতিহাস ইতিহাসই, ইতিহাসের মতো ইতিহাস তার নিজস্ব গতিতে চলতে থাকে। আপনার যে যখন ক্ষমতায় থাকে, দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে এটা বোধহয় ক্ষমতার একটা কেমিস্ট্রি, যে যখন ক্ষমতায় থাকে সে তার ইচ্ছা মতো, তার প্রয়োজন মতো, তার খুশি মতো সে সেই ইতিহাসকে তার মতো করে নিতে চায়, সেইভাবে সে জনগণকে প্রতারণা করতে চায়, বোকা বানাতে চায়। কিন্তু ইতিহাসই তো আমাদেরকে বলে ইতিহাসকে ঠিক সেইভাবে কখনোই জবরদস্তি প্রতারণা করা যায় না, জবরদস্তি বদলে দেওয়া যায় না। তাহলে তো আপনার এই মানব সভ্যতার শুরু থেকে এই ইতিহাসের যে ধারাবাহিকতা চলছে সেই ধারাবাহিকতা রক্ষা হতো না, যে যার ইচ্ছা মতো চলতো। এবং সত্যিকার অর্থেই আপনার যেটাকে আমরা বলি যে বাস্তব যে ব্যবস্থাগুলো, রাস্তার যে অবস্থাগুলো জনগণের কাছে যে আসে, ধারাবাহিকভাবে আসে, বংশানুক্রমে আসে, প্রজন্ম থেকে প্রজন্মে আসে, শতাব্দী থেকে শতাব্দীতে আসে, সে কিন্তু ইতিহাসের নিজস্ব যে শক্তি, সত্যকে প্রকাশ করবার সেই শক্তি থেকেই আসে। এবং সেই কারণেই বাংলাদেশের ইতিহাসকে ইচ্ছে করলেই বদলে দেওয়া যাবে না, সেই প্রকাশিত হবেই, উদ্ভাসিত হবেই। আমরা খুব চমৎকার একটা কথা বলেছিলেন আপনার ফিডেল ক্যাস্ট্রো, তা কিউবা বিপ্লবের আগে মুহূর্তের মধ্যে তিনি অনেকবার চেষ্টা করেছেন যে কিউবাতে একটা বিদ্রোহ করে বিপ্লবের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনার সেই স্বৈরাচারী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবার। হ্যাঁ, এই ধরনের একবার অভ্যুত্থান ঘটাতে গিয়ে উনি আপনার গ্রেফতার হলেন এবং তাকে আপনার কোর্ট মার্শাল করা হলো, তার বিচার হলো, সেই বিচারে তার সাজা দেওয়া হলো, প্রায় 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি সেখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, condemn me doesn't matter, history will absorb me. আমাকে তোমরা কন্ডেম করতে পারো, সাজা দিতে পারো, সবকিছু করতে পারো, কিন্তু ইতিহাস আমাকে ধারণ করবে। সেই ইতিহাস অবশ্যই শহীদ জিয়া রহমানকে ধারণ করবে, তার সেই অবদানের জন্য, যে অবদানের মধ্য দিয়ে একটা জাতি সশস্ত্র যুদ্ধে নেমে পড়ে তারা জাতি এই দেশকে মুক্ত করেছিলেন, একটা স্বাধীন ভূখণ্ড নিয়ে এসেছিলেন। এটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি গণঅভ্যুত্থান চলাকালীন সময়কার একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিলেন। আপনি মুক্তিযুদ্ধের একজন সক্রিয় অংশগ্রহণকারী নেতা, ফলে আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে গণঅভ্যুত্থানের এবং মহান স্বাধীনতা যুদ্ধে, এবং সেই অভিজ্ঞতা জায়গা থেকেই আপনি তৎকালীন সময়কার গণঅভ্যুত্থানের প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিভাবে স্বায়ত্ত শাসনের একটি রাজনৈতিক সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হলো এবং শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়ে সেই যুদ্ধ কিভাবে শুরু হলো, আপনি যে বয়ান দিলেন, এ বয়ান শুধু আপনার একারই বয়ান নয়, ইতিমধ্যেই এই বয়ান বাংলাদেশের ওই সময়কার প্রেক্ষাপটকে নিয়ে যারা বই লিখেছেন, ইতিহাস লিখেছেন, এমনকি ক্ষমতাসীন মহলের সঙ্গে যারা সম্পর্কিত, তাদের লেখার বক্তব্যের মধ্য দিয়েও কিন্তু একই জিনিস প্রতিফলিত হয়েছে। প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দিন আহমেদের বক্তব্য মধ্যেও কিন্তু এই একই তথ্য আমরা খুঁজে পাই। আমরা এবার আপনার কাছে প্রশ্ন করতে চাই, 15ই আগস্টের হত্যাকাণ্ডের খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে যে গ্যাং এবং তার নেতৃত্বে যে তৎকালীন সময়কার এই রক্তাক্ত প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করা এবং সেই সরকারের পক্ষে তৎকালীন সময়কার রাষ্ট্রের সকল বাহিনীর যে দাঁড়িয়ে থাকা, এই ইতিহাসগুলিও কিন্তু কম বেশি প্রমাণিত। কিন্তু আমরা খুব দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করেছি যে 15ই আগস্টের এই প্রেক্ষাপটের প্রমাণিত সত্য নিয়েও কিন্তু একটি বিকৃত করার অপচেষ্টা চলছে। এ বিষয়ে আপনার বিভিন্ন বক্তব্য আমরা পত্রিকায় পড়েছি, তারপরেও এই সুযোগে আপনার মুখ থেকে আবারও দর্শক শ্রোতা জানতে চায়। হ্যাঁ, আপনার এই বিষয়টি, এই ইস্যুটি আপনার এটা অত্যন্ত একটা জরুরি ইস্যু, কারণ এই ইস্যুটি ইতিহাসের মূল জায়গাটাকেই আপনার অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আপনার বিকৃত করার চেষ্টা করা হয় এবং এটাকে আপনার অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আজকের যে বাংলাদেশ, আপনার যে গণতন্ত্রহীন বাংলাদেশ, আজকে যে মানুষের অধিকার হীন একটা বাংলাদেশ, আজকে যে একটা
ভয় ত্রাস ভীতির যে বাংলাদেশ, এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে ঘোষিত যে সমস্ত আপনার আমাদের লক্ষ্য, এবং যেটা সবসময় বলা হয় যে স্বাধীনতার চেতনা, সেই চেতনার মূল বিষয়টাই ছিল কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা নির্মাণ করা, এবং এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের মধ্যে নিয়ে এসে সত্যিকার অর্থে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন হিসেবে তৈরি করা। আজকে প্রায় দেখুন 50 বছর হতে চলেছে প্রায় দেশের স্বাধীনতার। দুর্ভাগ্যজনকভাবে আজকে যে অবস্থাটা তৈরি হয়েছে, সে অবস্থাটা হচ্ছে যে এখানে আসলে গণতন্ত্র বলতে কিছু নেই, এবং সেই কালচারও গড়ে ওঠেনি। কারণটাই হচ্ছে যে স্বাধীনতার পরে পরেই জনগণের যে প্রত্যাশা ছিল, যে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সেই সময় নিয়েছিল, তারা দেশের সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য তাদের সমস্ত উদ্যোগ, তাদের সমস্ত কর্মযজ্ঞ তারা সেই দিকে ধাবিত করবে। দুর্ভাগ্যজনক ভাবে এই জাতি যেটা লক্ষ্য করেছে অত্যন্ত বলা যেতে পারে হতাশার সঙ্গে, যে সেদিকে ধাবিত না হয়ে তৎকালীন যে ক্ষমতাসীন দল, তারা তাদের দলের নেতা কর্মীদের দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে, সেটাকে তারা ধারণও করেছে যে শেষ পর্যন্ত এই দেশে একটা ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষ হয়েছে, যে প্রায় লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মৃত্যুবরণ করেছে, এবং একই সঙ্গে মানুষের যে অর্থনৈতিক ভিত্তি, সেই ভিত্তিটাকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। অমর্ত্য সেনের, নোবেল বিজয়ী অমর্ত্য সেনের যে লেখা আপনি যদি দেখেন, সেখানে পরিষ্কার করে বলা আছে যে সেই দুর্ভিক্ষটা ছিল মানব সৃষ্ট। এর আগে আসুন দেখুন যে আমরা স্বাধীনতার আগে যখন আমরা স্বাধিকারের জন্য লড়াই করেছি, যখন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য লড়াই করেছি, সেই সময় আমাদের প্রধান কতগুলো বিষয় আমাদের স্লোগান ছিল, এবং যেটা আমরা চেয়েছি যে জরুরি বা আপনার বিশেষ ক্ষমতা আইন যেটা ছিল, সেই বিশেষ ক্ষমতা আইনটাকে বাতিল করতে হবে, এবং সেই বিশেষ ক্ষমতা আইন 1972 সালের সংবিধানে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে ক্ষমতাসীন সরকার তাদের ক্ষমতাকে শক্ত করবার জন্য, পোক্ত করবার জন্য তারা কিন্তু বিশেষ ক্ষমতা আইন আবার প্রবর্তন করলেন। শুধু তাই নয়, জরুরি অবস্থা তারা ঘোষণা করেছিলেন, কারণ তখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, রাষ্ট্রের যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবং সব শেষে কোনোটাই নিয়ন্ত্রণ করতে না পেরে তাদেরকে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তৈরি করতে হয়েছিল। আপনি যদি 72 থেকে 75-এর ঘটনাগুলো লক্ষ্য করেন, 72 সালেই আপনার আওয়ামী লীগ বিভক্ত হয়ে গেল। বিভক্ত হলো আপনার এই মূলত যে তাদের বক্তব্য ছিল, যারা বিভক্ত বেরিয়ে আসলো, জাসদের নেতৃবৃন্দ, তারা বললো যে আমরা যে জন্য যুদ্ধ করেছি, যে লক্ষ্যগুলোকে নিয়ে আমরা লড়াই করেছি, ত্যাগ স্বীকার করেছি, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেই লক্ষ্যগুলো কিন্তু অর্জিত হচ্ছে না। শুধু তাই নয়, দুর্নীতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে সেখানে সবকিছুই প্রায় বিনষ্ট হয়ে যাচ্ছিল। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ থেকে একটা বড় অংশ তারা বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে কিন্তু তারা আপনার জাসদ তৈরি করেছেন, এবং সেই সময়ে বাম দেশপ্রেমিক যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, তারাও কিন্তু সেইটার বিরোধিতা করেছেন। সেই সময়কার শাসক গোষ্ঠীর যে ভূমিকা, সেই ভূমিকার বিরোধিতা করেছেন, এবং জনগণের যে অধিকার, সেই অধিকারের কথা বলেছেন, গ্রেফতার হয়েছেন। নির্বাচনী ব্যবস্থাকে তখনই ধ্বংস করা হয়েছে 1973 সালে। আমরা জানি যে একেবারে জবরদস্তি একটা নির্বাচন করা হয়েছে, যদিও তারা তখনও সেই অবস্থায় ছিলেন যে তার নির্বাচন হলেই তারা জয়লাভ করবেন। তারপরেও কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করেছে। আমরা জানি যে তারা বিরোধী দলকে, সেই সময় ইতিহাস এগুলো, বিরোধী দলকে নিয়ন্ত্রণ করবার জন্য রক্ষী বাহিনী গঠন করা হয়েছে। পুলিশ এবং আর্মি বাদ দিয়ে আরেকটা নতুন প্যারামিলিশিয়া তৈরি করা হয়েছিল, যাদের কাজই ছিল যে বিরোধী পক্ষ যারা, তাদেরকে দমন করা। আমরা এটাও জানি যে আপনার যুদ্ধের সময়
আপনার একটা বাহিনী তৈরি করা হয়েছিল মুজিব বাহিনী নাম দিয়ে। আপনার যেটা নর্মাল ফ্রিডম ফাইটার্স যে আপনার ছিল তার বাইরে, সেনাবাহিনীর বাইরে একটা মুজিব বাহিনী বাইরে করা হয়েছিল। সেই মুজিব বাহিনী কি করছিল, তারা বেছে বেছে বামপন্থী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা যা ছিলেন তাদেরকে তারা বের করেছে, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে হত্যা করা হয়েছে, তাদেরকে নির্যাতন করেছে, রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এগুলো তো ইতিহাস, ইতিহাস তো অস্বীকার করবার কোনো উপায় নেই। আজকে অনেকেই তারা আজকে ক্ষমতাসীন জোটের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেকে এমপি হয়েছেন, অনেকে মন্ত্রী হয়েছেন। তাদের মুখ থেকে আমরা তখন শুনেছি যে সমস্ত বক্তৃতা, যে সমস্ত বক্তব্য দিয়েছেন, সেই বক্তৃতা বক্তব্য তো অস্বীকার করবার উপায় নেই, সেটা আমরা ইতিহাসের ডকুমেন্টেড হয়ে আছে। এই একটা বই আমি আপনাদের দেখাতে চাই। এটা হচ্ছে 1972 থেকে 1975 কয়েকটি দলিল, ডক্টর সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখন বোধহয় উনি অবসর নিয়েছেন, তার লেখা। এরকম অনেকগুলো বই পাবেন যে বইগুলোর মধ্যে সেই সময়কার সমস্ত গুরুত্বপূর্ণ দলিলগুলো রয়েছে, যে দলিলগুলোর মধ্য দিয়ে দেখা যাবে যে দুর্ভাগ্যজনক ভাবে যে দলটি স্বাধীনতার জন্য সংগ্রাম করলো, যে দলটি স্বাধীনতার জন্য যুদ্ধ করলো, যে দলটি দাবি করে যে তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলটির হাতেই এই দেশের মানুষের সবচেয়ে প্রিয় যে জিনিসটি ছিল গণতন্ত্র, সবচেয়ে চাহিদার যে জিনিসটি ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, সমাজে বাস করা, সেটাকে কিন্তু হত্যা করা হয়েছে তাদের হাত দিয়ে। এই বিষয়টা তো অস্বীকার করে লাভ নেই। আপনি দেখবেন যে ক্ষমতাসীন দল যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে, তারা ওই সময়টাকে পুরো এড়িয়ে যায়। 72 থেকে 75 সালের কথা তারা বলে না। সেই সময় কি কারণে কমিউনিস্ট পার্টির শান্তি সেনের স্ত্রী, তার ছেলের স্ত্রী, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, কি কারণে হানুফা বেগমকে গ্রেফতার করা হয়েছিল, কি কারণে রক্ষী বাহিনী তাদেরকে তুলে নিয়ে এসে অত্যাচার, নির্মম অত্যাচার করেছিল, কি কারণে তখন দেশপ্রেমিক যুবকদেরকে তুলে নিয়ে বস্তার মধ্যে পুড়িয়ে পিটিয়ে হত্যা করা হতো, পানিতে চুবিয়ে চুবিয়ে হত্যা করাতে হতো। সেই ইতিহাস তো আপনার লিপিবদ্ধ আছে, এবং শুধুমাত্র বইয়ে নেই, কোর্টের প্রসিডিংস এর মধ্যে আছে। অরুণা সেনের যে বিবৃতি, যেটা আপনার দেবেশ ভট্টাচার্য, বিচারক দেবেশ ভট্টাচার্য, আজকের এই মওদুদ আহমেদ সাহেবরা যখন তারা যখন আপনার মানবাধিকার রক্ষার আন্দোলন করছিলেন, তাদের আবেদনের প্রেক্ষিতে যখন অরুণা সেন, হানিফা বেগম, তাদেরকে যখন তিনি কোর্টে, হাইকোর্টে নিয়ে আসলেন, এবং তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আপনার খুব পরিষ্কার করে এসেছে যে কি নির্মম নির্যাতন, অত্যাচার তাদেরকে করা হয়েছে। তো এটি ইতিহাস। এবং সেখানে দেবেশ ভট্টাচার্য, বিচারক দেবেশ ভট্টাচার্য, তিনি ওইখানেই ওই কোর্টের মধ্যেই তাদেরকে মুক্তি দিয়েছেন এবং তাদেরকে সসম্মানে চলে যেতে দিয়েছেন। একটা ঘটনা নয়, অসংখ্য ঘটনা। বাবাকে দিয়ে ছেলের মাথা কুড়াল দিয়ে কাটানো হয়েছিল, এবং সেই মাথা দিয়ে ফুটবল খেলা হয়েছিল। এটাও কিন্তু লিপিবদ্ধ ইতিহাসে বলা হয় যে সেই সময় অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে আপনার তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য এই সমস্ত নাটক সাজানো হয়েছিল বা এই সমস্ত ঘটনাগুলো ঘটানো হয়েছিল। বাট what about the press, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল, জাতীয় আন্তর্জাতিক প্রেসে কি এসেছে সেই সময়? আজকের যারা আপনার বামপন্থী দেশপ্রেমিক যারা আছেন, তারা 1972 থেকে 75-কে কিভাবে অস্বীকার করবেন? প্রফেসর মুজাফফর আহমদ সাহেব, ন্যাপ মুজাফফরের সভাপতি, একজন পরীক্ষিত দেশপ্রেমিক, পরীক্ষিত ত্যাগী মানুষ, যিনি চলে গেছেন, তিনি তার বক্তব্যে বলেছিলেন যে আজকে যদি একজন সাধারণ মানুষকেও জিজ্ঞাসা করা যায় যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে দুর্নীতি, যে লুটপাট, যে নির্যাতন, নিপীড়ন করেছে, তাদেরকে যদি আজকে ফাঁসিও দেওয়া হয়, তাহলেও এই দেশের মানুষ এতটুকু দুঃখ করবে না। কিন্তু তার অন রেকর্ড, তার বইয়ের মধ্যে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন 19 দফা কর্মসূচি দিলেন, এই প্রফেসর মুজাফফর আহমদ সাহেব তাকে সমর্থন দিয়েছিলেন, কমিউনিস্ট পার্টিও তাকে সমর্থন দিয়েছিলেন, কারণ তারা মনে করেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই 19 দফা কর্মসূচি এটা জাতির বিকাশের জন্য,
তার অর্থনৈতিক মুক্তির জন্য একটা পদক্ষেপ, বড় পদক্ষেপ, তাকে সমর্থন করা প্রয়োজন। দিস আর হিস্ট্রি, এটা ইতিহাসের তথ্য, এটা আমার তৈরি করা কথা নয়। আজকে সেই জন্যই যখন আপনারা কেউ বলেন যে আপনার এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং নাকি আপনার বিএনপির সময় শুরু হয়েছে, তো সিরাজ শিকদারের হত্যাকে কি বলবো আমরা? সিরাজ শিকদারের সঙ্গে বিভিন্ন রকমের বিভিন্ন দলের বিভিন্ন যারা লড়াই করছিলেন, জাসদের গণবাহিনীর নেতৃবৃন্দ, তাদের হত্যাকে আমরা কি বলবো? যাদেরকে নির্মম ভাবে গ্রেফতার করে তাদেরকে হত্যা করা হয়েছিল। তাহলে কি আমরা এই বিষয়ে একটা ধারণা পেতে পারি ইতিহাসের পাঠক হিসাবে? আমি ইতিহাসের পাঠক হিসাবে কি বলুন, আমাকে শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি, আমি শুনছি আপনাকে। জি, আপনার বক্তব্যের এই পর্বে ইতিহাসের পাঠকদের কাছে একটা প্রশ্ন উত্থাপিত হবে। সেটি হচ্ছে যে 1979-তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতাসীন সময়ে যে জাতীয় সংসদে দায় মুক্তির আইন পাশ করা হয়েছিল, সেই দায় মুক্তির আইনে খন্দকার মোস্তাক এবং 72-এর জানুয়ারি থেকে শুরু করে 1975-এর 15ই আগস্ট পর্যন্ত প্রথম সরকার মরহুম শেখ মুজিবুর রহমানের সরকারের এই সমস্ত বিষয়গুলি কি দায় মুক্তি দেওয়া হয়েছিল? এই বিষয়টা আমরা যদি আরেকটু গভীরে চলে যাই, যে রাষ্ট্র প্রধান প্রেসিডেন্ট অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, প্রয়াত নেতা শেখ মুজিবুর রহমানের যে নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডকে সমর্থন করার কোন রকম যে আপনার বলা কি বলবো মানসিকতা বা এটাকে সমর্থন করবার কোনো যৌক্তিক কারণ বা কোনো কারণ থাকতে পারে না। নিঃসন্দেহে এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। এইটা একটা নির্মম, অত্যন্ত ট্র্যাজিক একটা হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ড কোনো মতেই সমর্থনযোগ্য নয়, কোনোভাবেই নেই, কোনো প্রেক্ষিতেই নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে হত্যাকাণ্ড কাদের দ্বারা সংঘটিত হলো এবং তাদের নেতৃত্ব কারা দিল, তাদের নেতৃত্ব সেই সময়ে কারা দিয়েছেন এবং তাদেরকে প্রোটেকশন দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন কারা? এটা অযথা অন্যায় ভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে দোষারোপ করা হচ্ছে, যেটা কোনো মতেই ইতিহাস বলে না যেটার সঙ্গে শহীদ জিয়া রহমান জড়িত ছিলেন। আজকে তো পরিষ্কার কথা বোঝাই যায় যে আপনার একটা অভ্যুত্থান ঘটনার পরে, এই ধরনের হত্যাকাণ্ডের পরে প্রথমেই দেশের সশস্ত্র বাহিনীর 3 জন প্রধান, আপনার বিভিন্ন 3টি বাহিনীর, তারা খন্দকার মোস্তাককে আপনার মেনে নিয়েছে এবং সেলুট প্রদান করেছে। এবং আমাদের শাহ আজিজ সাহেব ছিলেন, যিনি আপনার প্রধানমন্ত্রী ছিলেন এক সময়, তিনি খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন তৎকালীন 79-এর পরের পার্লামেন্টে, যে আমি যখন আমার বন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আত্মার মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত করছি, তখন আসাদুজ্জামান সাহেব তখন লিডার অফ দি অপোজিশন ছিলেন, তাকে দেখিয়ে তিনি বলেছিলেন যে তখন আপনারা শেখ মুজিবুর রহমান সাহেবের রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে মন্ত্রিত্বের শপথ গ্রহণ করেছিলেন। দ্যাটস দ্য হিস্টোরিক্যাল ট্রুথ। ওইটাই ঐতিহাসিক সত্য যে আওয়ামী লীগেরই একটা অংশ তারা সেদিন সেই শপথ গ্রহণ করেছিল এবং তারাই সেদিন ডিজোন করেছিল তাদের নেতাকে। এবং তখন তৎকালীন পার্লামেন্টের যে স্পিকার ছিলেন আব্দুল মালিক উকিল সাহেব, তিনি লন্ডনে গিয়ে কি বক্তব্য রেখেছিলেন এটা তো সকলের জানা আছে। সেই সময় পত্র পত্রিকাগুলো কিভাবে লিখেছে সেটাও সকলের জানা আছে। আমি এখন নাম বলবো না, যাদের অনেকেরই সেই বক্তব্য, তাদের আপনার কোটেশনস, তাদের নিজেদের সম্পাদকীয় লেখা, এসব তো আমাদের কাছে আছে, ইতিহাসিক রক্ষিত আছে। সুতরাং এটাকে ওইভাবে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যে দায় মুক্তির কথা আপনি বলছেন, দায় মুক্তি তো খন্দকার মোস্তাক সাহেবরা দিয়ে গেছেন। পার্লামেন্টে সেটার র্যাটিফিকেশনটা একটা নিয়ম মাফিক হয়েছে। এটাকে আমি মনে করি যে যদি র্যাটিফিকেশন থাকে সেটা নিয়ম মাফিক হয়েছে। এই বিষয়টাকে ওইভাবে
দেখলে এখন এই সময়ে আরো বেশি বিতর্কের সৃষ্টি হবে, আরো বেশি সমস্যার তৈরি হবে এবং আরো বেশি বিভক্তির সৃষ্টি হবে। একটা জিনিস তো দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে এই দেশে ক্ষমতাসীন সরকার বা আওয়ামী লীগ আমার কাছে মনে হয় অত্যন্ত সচেতন ভাবে তারা জাতিকে বিভক্ত রাখতে চায়, অথচ যে কোনো জাতির উত্তরণের জন্য, তার বিকাশের জন্য তার সবচেয়ে বড় প্রয়োজন যে শক্তির, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ জাতি সৃষ্টি করা, যেটা শহীদ জিয়া রহমান বুঝতে পেরেছিলেন। তিনি উপলব্ধি করে তিনি রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি করতে চেয়েছিলেন। তারই ফলশ্রুতিতে কিন্তু তিনি একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেখানে সব চিন্তার, সব মতের মানুষগুলোকে নিয়ে এসেছেন তিনি একসাথে। এবং সেখানে সেই বিখ্যাত উক্তি, শত ফুল ফুটতে দাও, সেই শত ফুলের সৌরভেই কিন্তু একটা সত্যিকার অর্থেই একটা শক্তিশালী বিশ্বাস, শক্তিশালী দর্শনের জন্ম নেবে, যে দর্শনের মধ্য দিয়ে বাংলাদেশি জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। তিনি কাজ শুরু করেছিলেন এবং সফল হয়েছিলেন। জি, এই বিষয়ে একটা বিষয় আপনার বক্তব্যের মধ্য থেকে পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে আসছে, সেটি হচ্ছে যে আমাদের রাষ্ট্রের জন্মের পরে তিনবার সংবিধান স্থগিত হয়েছিল এবং সেই সংবিধান স্থগিত পরিস্থিতিকে আবার নতুন করে সাংবিধানিক ধারা শুরু করার পর্বে তিনবার র্যাটিফিকেশন করতে হয়েছিল পার্লামেন্টকে। 1979 সনের জাতীয় সংসদ একবার এই র্যাটিফিকেশন করেছিল যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। 1990 সনে আবার একবার র্যাটিফিকেশনের প্রশ্ন দেখা দিল যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার ছিল, এবং 2009-এ আবার একবার র্যাটিফিকেশনের প্রশ্ন দেখা দিল যখন 111-এর সরকারের কাছ থেকে ক্ষমতা নির্বাচনের মধ্য দিয়ে আবার পলিটিক্যাল প্রসেসের হাতে আসলো। অর্থাৎ যে র্যাটিফিকেশনের এই যে তিনটি দৃষ্টান্ত, 1979-র পার্লামেন্ট, 1990-এর পার্লামেন্ট, 2009-এর পার্লামেন্ট, এই তিনটি ক্ষেত্রেই খন্দকার মোস্তাকের সমস্ত অপকর্ম, এরশাদের সকল অপকর্ম এবং 111-এর সকল অপকর্মর গুলিকেই কিন্তু আপনার আবার সাংবিধানিক ধারার মধ্যে অ্যাবজর্ব করার কাজে কিন্তু আসতে হলো। এই র্যাটিফিকেশন গুলি কি অসাংবিধানিক যে উদ্যোগ মোস্তাকের নেতৃত্বে নেওয়া হয়েছিল, এরশাদের নেতৃত্বে নেওয়া হয়েছিল এবং 111-এর সরকারের নেতৃত্বে নেওয়া হয়েছিল, রাজনৈতিক সরকারের জন্য কি র্যাটিফিকেশনের উদ্যোগ অনিবার্যই ছিল? এটা নিয়ে অনেকেরই আপনার বিভিন্ন রকম মত আছে, বিভিন্ন রকম কথা আছে। একটা বড় কথা আছে যেটা হচ্ছে যে আপনার ডক্ট্রিন অফ নেসেসিটি। আপনার পরিস্থিতি, পরিবেশ, রাজনীতি আপনার তার বাস্তবতার প্রেক্ষিতে কতগুলো জায়গায় উপনীত হয় যখন জাতিকে কিছু বিষয়ে আপনার কম্প্রোমাইজ করতে হয়, জাতিকে কিছু বিষয় মেনে নিতে হয়। সেই ক্ষেত্রে ডগমা করে একেবারে আপনার ডগমেটিস্ট হয়ে এক জায়গায় রিজিড থেকে গেলে তখন আর সামনের দিকে অগ্রগতি সম্ভব হয় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেখানে বিভক্তি বাড়তে থাকে, অস্থিতিশীলতা বাড়তে থাকে। এবং সত্যিকার অর্থে যদি আপনি একটা স্থিতিশীলতার সৃষ্টি করতে চান এবং একটা ঐক্যের সৃষ্টি করতে চান, একটা সমঝোতার রাজনীতিকে সামনে নিয়ে সামনের দিকে এগুতে চান, তাহলে এই ধরনের রাটিফিকেশন অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। আপনার যেটাকে আমি বললাম যে নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে, যে কারণেই কিন্তু আপনার এই যে বর্তমান সরকার তারা 2009 সালে রাষ্ট্র পরিচালনায় এসে তার আগের যে ঘটনাগুলো, 111-এর যে ঘটনা, যে আমরা যেটাকে বলি যে সমস্ত অবৈধ ঘটনা এবং আপনার সমস্ত অবৈধ বিষয়, সেগুলোকে কিন্তু তারা রাটিফাই করতে বাধ্য হয়েছে ওই সময়। তো সেই বিষয়গুলো কিন্তু একেবারেই যে আপনার উড়িয়ে দেওয়া যাবে, নাকচ করে দেওয়া যাবে, সেটা বলা খুব মুশকিল। এই নিয়ে অনেক বিতর্ক আছে। তবে এটা ঠিক যে আপনার জাতির জন্য কোনটা প্রয়োজন, সেটা প্রয়োজন ছিল কিনা, সেই বিষয়গুলোকে আপনার লক্ষ্য করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ধরেন আপনার 111-এর বিষয়টা, যেটা 111-এর ঘটনার পেছনে উদ্দেশ্যটা কি ছিল? 111-এর পেছনে উদ্দেশ্যটা ছিল জাতিকে, দেশকে বিরাজনীতিকীকরণ করা এবং একটা -2 থিওরি নিয়ে এসেছিল। সেটা যে আপনার দুই নেত্রীকে তারা সরিয়ে দেবেন এবং একই সঙ্গে এটাকে রাজনীতিকীকরণ করে, রিপ্রেসেস করে
রাজনীতির বাইরে একটা অবস্থান তৈরি করা, যেটা কাম্য নয়, কখনোই কাম্য হতে পারে না। এবং ওই সময় নিশ্চয়ই আপনাদের মনে আছে যে পদ্ধতিতে 2 বছর করা হয়েছিল আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদটাকে, সেটাও কিন্তু আপনার ঠিক সেইভাবে আমরা মনে করি যে সেটা আপনার গ্রহণযোগ্য নয়, কিন্তু গ্রহণ করে তো নিতে হয়েছে, নেসেসিটির কারণে নিতে হয়েছে। এবং তারপরও ধারাবাহিকতায় যদিও আমরা একমত হইনি কখনো, কিন্তু আপনার মেনে নিতে হয়েছে, সেটা নিতে হয়। আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই লিবারেল ডেমোক্রেসি রাজনীতি এবং আপনার এই ধরনের দেশগুলোতে অনেক সময় অনেকগুলো আপনার ঘটনা ঘটেছে যখন কিন্তু আপনার একটা সমঝোতার বাইরে গিয়ে রাজনীতি করা কঠিন হয়েছে। সমঝোতার বিষয়টাই ছিল প্রধান বিষয়। আপনি দেখুন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি শুরু করলেন আপনার তার সেই বিয়োগান্তক ঘটনার পরে, যখন জাতি তাকে দায়িত্ব রাষ্ট্রপতির জন্য, তিনি কিন্তু এটাকে একটা হারমোনিতে আনার চেষ্টা করেছেন, একটা সমঝোতার রাজনীতি আনতে চেষ্টা করেছেন। একদিকে বাম, একদিকে ডান, একদিকে মধ্যপন্থী, আরেকদিকে ধর্মাবলম্বী, এই ধরনের মানুষগুলোকে একখানে এনে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন। দ্যাট ওয়াজ দ্য নেসেসিটি অফ দ্যাট টাইম। আপনি বাংলাদেশের বাইরে দেখুন, ভিয়েতনামকে দেখুন। ভিয়েতনাম দীর্ঘকাল আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে, 9 বছরের বেশি যুদ্ধ করেছে। সেই ভিয়েতনাম কিন্তু আমেরিকার সঙ্গে সবচেয়ে বড় ব্যবসা করছে, তাদের ইনভেস্টর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার আমেরিকা। চীন, তার রাজনীতিতে যে জায়গায় চীন ছিল অতীতে, সে রাজনীতি কি চীন সেই জায়গায় আছে? নেই। সে রাজনীতিকে চীন সরে এসেছে, কারণ হচ্ছে তার প্রয়োজনের জন্য অর্থনৈতিক পরিবর্তন, সংস্কার, যুগের পরিবর্তন, মানুষের চাহিদার পরিবর্তন, সবকিছুর কারণে কিন্তু তারা এখন যেটা বলছে যে আমরা কমিউনিজমে বিশ্বাস করি, কিন্তু সেই কমিউনিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্স, চাইনিজরা এটাকে যেভাবে দেখছেন, তারা যেভাবে দেখছেন, তাদের দৃষ্টিভঙ্গিতে তারা সেই আপনার কমিউনিস্ট সিস্টেম থেকে তারা এখন আপনার প্রাইভেট ওনারশিপে এসছে অনেকগুলো জায়গাতেই, এবং মালিকানা সেখানে দ্বৈত অর্থনীতি, মিশ্র অর্থনীতি আপনি বলতে পারেন। কেন? এটাই তো এখন অর্থনীতির প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। দ্যাট ইজ দ্য নেসেসিটি অফ দ্য ইকোনমি। তা না হলে ইকোনমি এগুচ্ছে না। এটাই কিন্তু আপনার মানব সভ্যতার ইতিহাস, অর্থনীতির ইতিহাস কিন্তু তাই বলে। প্রয়োজনের তাগিদেই, প্রয়োজনের জন্যই কিন্তু পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা চলতে থাকে। এই জন্যই মার্কসিস্টরা অনেকে বলেন যে মার্কসিজম কিন্তু ডগমা নয়, মার্কসিজমে কিন্তু সেই পরিবর্তনের কথা সবসময় বলা আছে। ওই জন্য এমনিও এই আমাদের রাজনীতিতে বা আপনার স্বাভাবিক রাজনীতি, গণতন্ত্রের রাজনীতিতে কখনোই আপনার সেটাকে আপনি রিজিড করে ধরে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। ধন্যবাদ। তার আপনার কথার মধ্যে দিয়ে একটা বিষয় সম্মানিত দর্শক শ্রোতার কাছে খুব পরিষ্কার হলো যে 2009-এর সংসদে শেখ হাসিনার নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল, যে কারণে নেসেসিটি ডক্ট্রিন অফ নেসেসিটি গ্রহণ করে 111-এর সরকারের সমস্ত কর্মকাণ্ডকে রেটিফিকেশন করতে হয়েছে। সেই একই কারণে 1990-এ বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সংখ্যাগরিষ্ঠ দলকে রেটিফিকেশন করতে হয়েছিল এরশাদের সকল কর্মকাণ্ডকে। সেই একই কর্মকাণ্ডেরই পূর্বসূরি হচ্ছে 79-র পার্লামেন্টের ঘটনা। ফলে এখানে কোনো উদ্দেশ্যের কোনো বিষয় ছিল না, এটি একটি ঐতিহাসিক যান্ত্রিকতা, সাংবিধানিক ধারায় ফিরে আসার জন্য। যে ধন্যবাদ আপনার এই ব্যাখ্যার জন্য, ধন্যবাদ আপনার এই ব্যাখ্যার জন্য। বিকজ এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বর্তমান ক্ষমতাসীন মহলের পক্ষ থেকে, এবং সেই ক্ষেত্রে যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই পরিস্থিতিটাকে আড়াল করতে চায়, তাদের সেই চেষ্টা অপচেষ্টার অনেকটা লাঘব হবে আপনার এই ব্যাখ্যার মাধ্যমে। আমি এবার আপনার কাছে ফিরে আসতে চাই। 21শে আগস্ট সম্পর্কেও বেশ কয়েকদিন যাবৎ বক্তব্য পত্র পত্রিকায় দেখেছি, এবং সর্বশেষ গতকালকের পত্রিকায় আপনার বিবৃতি এসেছে, এবং সেখানে আপনি মূলত এই ঘটনার তদন্ত প্রক্রিয়ার ধারাবাহিকতা এবং পরিচ্ছন্নতা সম্পর্কে কথা বলেছেন। আমি সম্মানিত দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনাকে এ বিষয়ে আবারও একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যে 21শে আগস্ট সংক্রান্ত সমস্ত ঘটনার তদন্ত প্রক্রিয়াটাকে আপনি কেন অপরিচ্ছন্ন বলছেন? আমি আপনার শুধু তদন্ত প্রক্রিয়ার কথা এখানে বললে আপনার সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব হবে না।
আমি আর একটু পেছনে চলে যেতে চাই, বেশ পেছনে যেতে চাই। আপনার 9/11 ঘটনা, আপনার টুইন টাওয়ারের আপনার যে বম্বার্ডমেন্ট 9/11, তারপরে কিন্তু বিশ্ব রাজনীতিতে একটা পরিবর্তন এসছে। সেই বিশ্ব রাজনীতির পরিবর্তনটা এমন হয়েছে যে শত্রু পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন আপনার ছিল সমাজতান্ত্রিক বিশ্ব, পুঁজিবাদী বিশ্বের শত্রু ছিল, তখন পুঁজিবাদী বিশ্বের সমস্ত যে আপনার স্ট্র্যাটেজিক যে আপনার স্টেপস, ইকোনমিক স্টেপস বলেন, মিলিটারি স্টেপস বলেন, পলিটিক্যাল স্টেপস বলেন, সবই ছিল ওই সমাজতন্ত্রকে ঘায়েল করার জন্য। তাদের অস্ত্র নির্মাণ সবকিছু নির্ভর করতো তার উপরে। ঠিক একইভাবে 9/11 থেকে এখানে ইসলামিক রাষ্ট্রগুলো বা মুসলিম প্রধান রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রগুলোকে চিহ্নিত করে আপনার সেই একটা আপনার ক্যাম্পেইন, একটা আপনার বলা যেতে পারে অভিযান শুরু হলো, অ্যান্টি টেরোরিস্ট আপনার অভিযান। এবং দুর্ভাগ্যজনক ভাবে যখন বাংলাদেশে 2001 সালে আমাদের সরকার গঠন করলাম আমরা, সেখানে জোটের সরকার আসলো, তখন এটাকে মেলাইন করার জন্য, সেই বিএনপিকে মেলাইন করার জন্য, সরকারকে মেলাইন করার জন্য একটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত শুরু হলো। আপনাদের মনে থাকবার কথা যে এই গভর্নমেন্ট শুরু হওয়ার কিছুদিন পরেই ওয়াল স্ট্রিট জার্নালে অরবিন্দ আদিগা নামে একজন সাংবাদিক, তিনি একটা আর্টিকেল লিখলেন যে বাংলাদেশ কি মৌলবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে, বাংলাদেশ কি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে দেখলাম আমাদের কয়েকটি অত্যন্ত খ্যাতনামা পত্রিকা তারা বক্স করে লিখলেন যে বাংলাদেশ কি মৌলবাদী হতে যাচ্ছে। পরবর্তীকালে আপনার বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে শুরু হয়ে গেল একটা ক্যাম্পেইন, একটা প্রচারণা যে বিএনপিকে একটা আপনার মৌলবাদী, একটা আপনার সাম্প্রদায়িক এবং সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করবার একটা একেবারে স্ট্রেট ক্যাম্পেইন শুরু হয়ে গেল। তো সেই ক্যাম্পেইনটার উদ্দেশ্যটাই ছিল যে আপনার বাংলাদেশে বিএনপি, যেটা সবচেয়ে বড় শক্তিশালী, সবচেয়ে বড় দল, যেখানে জনগণের আস্থা আছে এবং যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে, যারা সম্পূর্ণ উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে বিশ্বাস করে, তাদেরকে ক্ষমতা থেকে এবং তাদেরকে চিত্রপট থেকে, দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার একটা কনসার্টেড ক্যাম্পেইন শুরু হলো। এবং লক্ষ্য করে দেখবেন এই ক্যাম্পেইনের নেতৃত্ব যারা দিয়েছেন দেশের মধ্যে, তারা কিন্তু সেইভাবেই ওই সময়ে, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, তারা সেই ক্যাম্পেইনটা করেছেন। বিএনপিকে আপনার একেবারেই আপনার রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়ার তাদের, যার ফলে কি হয়েছে, আপনার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির তৎকালীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে যারা খাটো করে দেখেন, আমি তো মনে করি যে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। কারণ তিনি 1900 আপনার এরশাদের সময় থেকে যেটা তিনি শুরু করেছেন, 1981 সালের পর থেকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর থেকে পুরো স্বৈরাচার সময় যে আন্দোলন তিনি করেছেন, যে আন্দোলন করে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে ঘাটে রাস্তায় ঘুরে বেরিয়ে তিনি কিন্তু গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন স্বাধীনতা থেকে। সেই নেত্রীকে যখন আপনার ভিন্নভাবে চিত্রিত করা হয়, তো নিঃসন্দেহে সেখানে একটা উদ্দেশ্য কাজ করে। সেই উদ্দেশ্যটা হচ্ছে মূলত বাংলাদেশকে বিরাজনীতিকরণের একটা উদ্দেশ্য বলে আমি মনে করি। তারই ধারাবাহিকতায় কিন্তু এই বিষয়গুলো এসছে। আপনি যেটা বলছেন যে 21শে আগস্টের যে ঘটনা, 21শে আগস্টের ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত ভয়াবহ, মর্মান্তিক, এবং এর চেয়ে দুঃখজনক ঘটনার কিছু হতে পারে না, এর চেয়ে ভীতিকর ঘটনার কিছু হতে পারে না যে একটি রাজনৈতিক দলের, অত্যন্ত পরীক্ষিত রাজনৈতিক দলের নেত্রী সহ যারা আছেন তাদেরকে আপনার তাদের উপরে হামলা করা, গ্রেনেড হামলা করা। আমি কেন অন্য দিকে যেতে চাই না, এটা হচ্ছে সিস্টেমটাকেই আঘাত করা। আমি মনে করি যে এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক ব্যবস্থাকে আঘাত করার সমান। কিন্তু এটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? এটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে এটা ঘটিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমান সাহেবের নির্দেশে এটাকে ঘটানো হয়েছে। এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল। কারণ এমনিতেই
শুধু খেয়াল করেন যে একটা দল ক্ষমতায় ঘটনা ঘটিয়ে তাদের লাভটা কি, হোয়াট ইজ দ্য বেনিফিট, এইটার ঘটনাতে লাভ কাদের হয়েছে এটা আপনাকে বিবেচনা করতে হবে। হু ইজ দ্য বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি হয়েছে কিন্তু তারাই যারা এটা থেকে লাভ নিয়ে ফায়দা নিয়ে রাজনৈতিক ক্যাম্পেইন চালিয়ে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করেছে, বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে, বেগম জিয়াকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে, তারেক রহমান সাহেবকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে, দেশে বিদেশে সব জায়গায় প্রচার চালিয়েছে। এবং এমনও হয়েছে যে বিএনপির নেতাকর্মীরা বিদেশে যাওয়ার জন্য ভিসা পর্যন্ত পায় নাই, তাদের মানে প্রচারের ফলে এমন একটা অবস্থায় চলে গিয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বহু কাজ করতে হচ্ছে এবং হবে। এটাই তাদের সাকসেস, এটাই তাদের বেনিফিট। এবং এটাকে কাজে লাগিয়ে তাই নির্বাচনেও তারা সেইভাবে ম্যানিপুলেট করছে, রাষ্ট্রযন্ত্রগুলোকে সেইভাবে তারা নেওয়ার চেষ্টা করেছে, বিদেশিদেরকে সেইভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে। ইন নো ওয়ে কোনো মতেই আর প্রমাণ করা যাবে না যে এখানে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কোনো ঘটনা ছিল। কেউ তো বলেননি। আমি যে কথাগুলো বলেছি আপনার যে তদন্তের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া যদি স্পষ্ট হয়ে গেছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অথবা আপনার তারেক রহমান সাহেবের কোনো ইনভলভমেন্ট এখানে ছিল না। সেই সময় আপনার যে তদন্ত হয়েছে সেটাতে ছিল না। পরবর্তীকালে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যে আপনার তদন্ত হয়েছে সেখানে তাদের নাম আসেনি, কোনোভাবেই আসেনি, শুধু নিরপেক্ষ ছিল। তারা তো বিএনপির উপর চাওয়া হয়েছিল, সেখানেও কিন্তু আসেনি। এবং শেষে কার দ্বারা হয়েছে? একজন দলীয় মানুষ, কারণ তিনি ইতিমধ্যে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন, তাকে দিয়ে একটা নতুন করে আপনার তৈরি করে, এবং যে প্রধান আসামি আমাদের যে মুফতি হান্নান, তাকে নিয়ে গিয়ে নির্যাতন করে 3 মাস ধরে নির্যাতন করে নিপীড়ন করে তাকে দিয়ে একটা স্টেটমেন্ট, কনফেশনাল স্টেটমেন্ট নিয়ে নিয়েছে যেটার সঙ্গে তারেক রহমান জড়িত ছিলেন বা তারেক রহমান নির্দেশ করা হয়েছে। এটা সর্বৈব মিথ্যা, তিনিই বলেছেন। পরবর্তীকালে তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন, যে স্টেটমেন্টের মধ্যে আপনারা দেখেছেন যে এফিডেভিট করে বলেছেন, প্রথম আলোতেও বেরিয়েছিল তখন, তিনি বলেছেন তারেক রহমানের সময় আমার কোনদিন দেখা হয়নি, আমি তাকে চিনি না, আর আপনার হাওয়া ভবন নিয়ে আমি কোনোদিন যাইনি, আমার কোনোদিন সেখানে যাওয়ার কোনো সুযোগও ছিল না। তো সেই ক্ষেত্রে পুরোপুরি সাজিয়ে আপনার জিনিসটাকে এমন ভাবে নিয়ে যাওয়া হচ্ছে যেন এটা বেগম জিয়াকে বা তারেক রহমান সাহেবকে যেন এটাকে আপনার দায়ী করা যায়। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, পলিটিক্সের একটা নোংরা দিক। আমরা যে কথাটা বারবার বলছি, এই সমস্ত খেলাগুলো বাদ দিয়ে এক জায়গায় আসুন না কেন। এই যে আপনার হত্যা, নির্যাতন, নিপীড়ন চলছে, এই কত বছরে কত হত্যা হলো, কত নিপীড়ন হলো, কত মানুষ চলে গেলেন, কত পরিবার নিঃস্ব হয়ে গেল, কত সন্তান তার পিতাকে হারালো, কত মা তার ছেলেকে হারালো। সেই বিষয়গুলোকে বাদ দিয়ে একটা পলিটিক্স অফ রিকনসিলিয়েশন শুরু করে তো হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তো বাংলাদেশ একটা নতুন পথ দেখিয়েছিল, এবং যেটাকে আমি মনে করি যে অ্যাপ্রোপ্রিয়েট বাংলাদেশের পলিটিক্যাল কালচারের জন্য এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল অ্যাপ্রোপ্রিয়েট কালচার। এবং সেখানে কিন্তু নির্বাচন প্রত্যেকটা হয়েছে, কোনো ডিসপিউট ছিল না। সেটাকে এই আওয়ামী লীগ, এই বর্তমান সরকার, তারা সেটাকে বাতিল করে দিয়ে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন এনে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা ওই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করার জন্য, যেটা তারা একটু গোপনে করতে চায়, একটু থেকে করতে চায়, সেই কাজটা আবার শুরু করেছে। ধন্যবাদ। আপনার কাছ থেকে আরো একটা বিষয় আমরা পরিষ্কার হলাম, 21শে আগস্টের সর্বশেষ যে তদন্ত প্রতিবেদন যিনি তদন্ত করেছেন, তিনি পরবর্তীকালে নৌকা মার্কা এবং আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। এর আগের সকল তদন্ত প্রক্রিয়ার ফলাফল বা তদন্ত প্রতিবেদনের সঙ্গে এই তদন্ত প্রতিবেদনের আকাশ পাতাল পার্থক্য। এবং এই তদন্ত প্রতিবেদনের আলোকেই এই মুহূর্তের যে সমস্ত প্রক্রিয়া চলছে এবং ক্ষমতাসীন মহলের সর্বোচ্চ জায়গা থেকে যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে দায়ী করা হচ্ছে, তাতে এই ভূমিকা প্রকারান্তরে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সেই পরিমাণ অনৈক্য তৈরি করবে, যে পরিমাণ অনৈক্য তৈরি করলে 111-এর
সৃষ্টিকারীদের এবং এরশাদের মতো রাজনীতি বিচ্ছিন্ন শাসকরাই লাভবান হয়ে দাঁড়ায়। এর বিপরীতে আপনার বিবৃতি এবং বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবেই প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করা এবং প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনাটাই হচ্ছে বিএনপির অবস্থান, যা আপনি বারবার বলেছেন। এবং সেক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় ঐক্যের সেই পরিমাণ ঘাটতি তৈরি হবে, যেই পরিমাণ ঐক্যের ঘাটতি তৈরি হলে এখানে আবারও রাজনৈতিক নেতৃবৃন্দরাই 111-এর মতো পরিস্থিতিতে ভুক্তভোগী হতে পারে। আপনাকে আজকের এই অনুষ্ঠানে বিদায় নেওয়ার আগে আপনার কাছ থেকে সম্মানিত দর্শক শ্রোতারা ইতিহাস বিকৃতির বিভিন্ন পর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বের যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার অনেকটাই পরিষ্কার হয়েছে। বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা সম্পর্কে যে বিতর্কিত বক্তব্য, বিকৃতিমূলক বক্তব্য, তার বিপরীতে বক্তব্য এসেছে 72 থেকে 75-এর সরকারের রাজনৈতিক যে ঘটনাগুলির একটা সঠিক বর্ণনা না থাকা এবং সেখান থেকে ক্ষমতাসীন দলের যে কোনো শিক্ষা গ্রহণ না করার যে প্রশ্ন সেটি এসেছে যে মোস্তাক গং হচ্ছে মুজিব হত্যা পরবর্তী পরিস্থিতির ইমিডিয়েট বেনিফিশিয়ারি এবং আওয়ামী বাকশালীদের মোস্তাক অংশই ছিল সেই মুহূর্তের বেনিফিশিয়ারি এবং তৎকালীন সময়কার সমস্ত বাহিনীর প্রধানরা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ছিল এবং তারাই ছিল তৎকালীন সরকারের বেনিফিশিয়ারি। অথচ সেই সমস্ত বেনিফিশিয়ারিদেরকে আড়াল করে শহীদ জিয়াকে দায়ী করার যে অপচেষ্টা চলছে তা আপনি নাকচ করেছেন ঐতিহাসিক সত্যগুলিকে সামনে এনে। আপনি বলেছেন যে এই ধরনের একটি বস্তুনিষ্ঠ ব্যাখ্যার আলোকেই জাতীয় ঐক্যমত তৈরি, বিএনপি আওয়ামী লীগ সহ জাতীয় ঐক্যমত তৈরি ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থা এবং সংবিধান চর্চার জন্য যে সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া দরকার তা গঠন করা সম্ভব নয়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইতিহাস বিকৃতিকে রোখার জন্য আজকের সম্মানিত দর্শক শ্রোতার সামনে আপনার এই বয়ানের জন্য। ধন্যবাদ আপনাকে প্রাসঙ্গিক সংলাপের পক্ষ থেকে, বিএনআরসির পক্ষ থেকে। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাকে। বাংলাদেশ জিন্দাবাদ।